নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি। আর এ বিষয়ে আমরা কথা বলবো কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কর্নেল সরকার, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। থ্যাংক ইউ। এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি কিরকম মনে হচ্ছে? দেখুন, যতদিন 10 দিন ধরে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধটা 12 দিন চলছে, হয়েছে। 12 দিন তো পরে হলো ইউএসএ ঢোকার পর। আমি হ্যাঁ, ঢোকার আগের কথা বলছি। যতদিন ছিল ততদিন একটা অন্য পরিস্থিতি ছিল, যেখানে ইসরায়েলও বুঝে গেল যে মার খাওয়া যেতে পারে, এবং ইসরায়েল সেটা কোনোদিন এক্সপেক্ট করেনি। মিডল ইস্টে কোনো কান্ট্রি ইসরায়েলের উপরে ওইভাবে আঘাত আনতে পারেনি, নাকি ইসরায়েলের লোকজন ওই রকম ভাবে কোনোদিন বাংকারে লুকিয়ে তাদের তেল আভিভ, হাইফা, জেরুজালেমে অ্যাটাক হয়েছে। এইবারে যখন ইসরায়েল এই মিসাইলের সম্মুখীন হতে হয়েছে, তখন কিন্তু তারা বুঝে গেছে যে ইরানকে ঢাকনা দেওয়ার জন্য তারা একা কিন্তু সমর্থ নয়, এবং সেই জন্য ওরা ইউএসএ কে রিকোয়েস্ট করলো, আপনি ঢুকুন এবারে। ইউএসএ তখন অনেক ওয়ার্নিং দিল ইরানকে, কিন্তু ইরান যেহেতু ওর কোনো কথা শোনেনি, তখন সে তার নিউক্লিয়ার সাইট, 3টে নিউক্লিয়ার সাইটে সে B-2 বম্বার্স দিয়ে অ্যাটাক আনতে বাধ্য হলো। এখন যখন অ্যাটাকটা আনলো, তখন ইউএসএ ডাইরেক্ট ইনভলভমেন্ট হয়ে গেল ইরানের সাথে, এবং ইরান তখন বলল যে তুমি এই কাজটা করাতে আই ক্যান অলসো হিট ইউ ব্যাক। তখন আরেকটা জিনিস প্রমাণিত হলো যে আরেকটা কান্ট্রি দাঁড়িয়ে গেল যে ইউএস এর মতো একটা স্ট্রং সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারলো, এবং তারা কিন্তু কাল রাতে ইউএস এর উপরে অ্যাটাক করেওছে। তাদের যে 18টা সাইট আছে, তার কিছু কিছু সাইটের উপরে তারা মিসাইল হানা করেছে। মানে মিসাইলটা এফেক্টিভ হয়েছে কি হয়নি তার কোনো বিবরণ আসেনি, কিন্তু ইরান যে মিসাইল গুলো দেখেছে সেগুলো কিন্তু কাতারে বা দোহাতে গিয়ে সেগুলো এফেক্টিভ হয়েছে, যে কাতারকে এয়ার স্পেস বন্ধ করতে বাধ্য করেছে। এবং সেই জন্য কর্নেল সরকার, আপনি প্রথমেই আমেরিকার আক্রমণের কথায় বললেন যে ইরানের পরমাণু কেন্দ্রে তারা হামলা চালিয়েছে, এ কথা সত্যি, কিন্তু তার ফলে সেই কেন্দ্রগুলোতে কত ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সেখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে কিনা তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাহলে সেখানে কি আদৌ ইরান আগেই সরিয়ে নিয়েছিল? এটা মনে হচ্ছে যে ইরান অলরেডি ওখান থেকে ইউরেনিয়াম, প্রায় 400 কেজি ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর আছে যে সরিয়ে নিয়েছে, এবং হয়তো রাশিয়ার হেল্পে বা চায়নার হেল্পে, কোথা থেকে সে হেল্প পেয়েছে জানি না, কিন্তু সে তার আন্ডারগ্রাউন্ড যে নিউক্লিয়ার ডিপো গুলো ছিল সেগুলো থেকে কিন্তু আসল জিনিসটাই সরিয়ে নিয়েছে ওখান থেকে, এবং সেই জন্য তার উপরে কোনো এফেক্ট পড়েনি। এই নিউক্লিয়ার এই যে ইউএস এর অ্যাটাকটা হলো, তার উপরে কোনো ডাইরেক্ট আসার পড়েনি, কিন্তু তার সাইট গুলো হয়তো ধ্বংস হয়েছে। সেটা হতেই পারে, আন্ডারগ্রাউন্ড সাইট ধ্বংস হয়েছে, কারণ 13,800 কেজির এক একটা বম্ব ওখানে পড়েছে, এবং ইট ইজ নট কস্ট এফেক্টিভ ফর ইউএসএ। ইউএস এর কাছে কিন্তু এটা বিরাট খরচার ব্যাপার, যে 6টা B-2 বম্বার্সকে এত দূর থেকে এনে তার উপরে অ্যাটাক করে টম হক মিসাইল সাবমেরিন থেকে লঞ্চ করে, এগুলো একটা বিরাট খরচা। এই খরচাটা ইউএসএ 3টে সাইটের জন্য করেছে, কিন্তু সেটা কতটা ফলস্বরূপ হয়েছে সেটা কিন্তু ইরান এখনো ডিসক্লোজ করেনি, এবং করবে বলেও আশঙ্কা আছে। মানে মানে আই ডোন্ট থিঙ্ক ওরা ডিসক্লোজ করবে এই জিনিসটা, এবং সেটা কর্নেল সরকার, আপনি আপনি যে খরচার কথা বললেন, এই মুহূর্তে ইরানের যে যুদ্ধনীতি, তাতে দেখা যাচ্ছে তারা একদিক থেকে সামরিক ভাবে যুদ্ধ করছে, আবার অর্থনৈতিক অবরোধ করারও চেষ্টা করছে। এর ফলে সারা পৃথিবীর উপরই প্রভাব পড়বে, তাই নয় কি? নিশ্চয়ই হরমুজ স্ট্রেট যদি ও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই ঝামেলাটা ওয়ার্ল্ডের উপর যেমন পড়বে, আমাদের নিজের ইন্ডিয়ার উপরেও কিন্তু পড়বে, কারণ ইন্ডিয়ার প্রায় 10% জ্বালানি ওখান থেকে আসে, ওই রুটটা দিয়ে আসে, এবং রুটটা যদি দেখেন একটা হর্সশু টাইপের একটা জায়গা, তার মধ্যে একটা আবার প্রোট্রুশন আছে, সেই যে গ্যাপটা, ওই পুরো গ্যাপটাকে ওরা আটকে দিচ্ছে। তো এই ছড়ে অনেক জাহাজ কিন্তু ওখান থেকে ফিরে গেছে বা রিরুট করতে বাধ্য হয়েছে, এবং এতে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বড়ভাবে চোট পাবে।
আমাদের রাশিয়া থেকে অয়েল আসছে বলে আমরা অয়েলটা নিয়ে অত চিন্তিত নয়, কিন্তু আমাদের যে জ্বালানি গ্যাস যেটা কাতার থেকে আসে সেটাতে কিন্তু আমাদের একটা চাপ সৃষ্টির ব্যাপার হতে পারে, এবং তাতে কি হবে, জ্বালানি গ্যাসের দামটা বেড়ে যাবে। আপনি আমেরিকার আক্রমণের কথা বললেন এবং আমেরিকার আক্রমণে ইরান ভয় না পেয়ে পাল্টা আঘাত হানলো, তার ফলে কি আমেরিকাও কিছুটা ব্যাকফুটে? নিশ্চয়ই ব্যাকফুটে, কারণ বলছি না, এই যে লড়াইটা যখন শুরু হয়েছিল তখন তারা ইরানের ক্যাপাবিলিটি না না বুঝে তারা এগিয়েছিল। ইরান ক্ল্যান্ডেস্টাইনলি এত মিসাইলস বা টেকনোলজি তৈরি করে ফেলেছে ওভার দ্য ইয়ার্স, কারোর সঙ্গে কোনো বিবাদে না গিয়ে তারা কিন্তু তাদের মিসাইল সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করেছে, আপনি দেখবেন রোজ ও একটা করে নতুন মিসাইল, খাইবার মিসাইল, সিজেল মিসাইল, এগুলো সব লঞ্চ করছে ইসরায়েলের উপরে, যেগুলো প্রায় 2500, 2000, 3000 কিলোমিটার তার রেঞ্জ, এবং 1400-1500 করে ওয়ারহেড সে ক্যারি করতে পারে। এই মিসাইল গুলো একটার পর একটা সে নতুন করে বের করছে, এরপরে ওর ঝুলিতে আর কি আছে ওয়ার্ল্ডে কিন্তু কেউ জানে না, তার কাছে আছে, এবং সে ওই সাহসে কিন্তু ইউএস এর সাথে পাঞ্জা লড়তে রাজি হয়েছে। দেখা যাচ্ছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সেরকম মজবুত নয়, তা সত্ত্বেও তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যেতে চাইছে কি? হ্যাঁ, কারণ তার কাছে মিসাইল সিস্টেমটা খুব স্ট্রং আছে, এয়ার ডিফেন্সটা হয়তো স্ট্রং নয়, কিন্তু তার কাছে মিসাইল সিস্টেমটা খুব স্ট্রং, যেটা দিয়ে ও চ্যালেঞ্জ করছে যে আমার মিসাইলটাকে, যে 13 ম্যাক্স স্পিডে খাইবার মিসাইল যাচ্ছে, সেটাকে আটকাবার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আছে বলে আমার মনে হয় না। যদি থেকে থাকে খুব ভালো কথা, যদি থাকতো তাহলে ইসরায়েল কিন্তু এই মিসাইল গুলো আটকাতে পারতো। ইসরায়েলের আয়রন ডোমটা ভাঙার, যেটা ওয়ার্ল্ডের বেস্ট বলা হয়, সেটাকে ভাঙার একটাই রাস্তা ছিল যে ইরান খুব বুদ্ধি করে মিসাইল গুলো ছেড়েছে। প্রথমে চিপ মিসাইল ছেড়েছে, সেই চিপ মিসাইলটা দিয়ে যখন আয়রন ডোম ব্যস্ত হয়ে পড়েছে, তার মাঝখান দিয়ে সে হাইপারসনিক মিসাইল ছেড়ে দিয়েছে, যেগুলো আয়রন ডোম ধরতে সমর্থ হয়নি, কারণ তাদের তখন রিপ্লেনিশমেন্ট চলছিল বা রিফিলিং চলছিল। সেই মুহূর্তের মধ্যে ওইগুলো গিয়ে এমন এমন স্ট্র্যাটেজিক জায়গায় ধাক্কা মেরেছে, যেটাতে ইসরায়েলের একটু অসুবিধা হওয়াতে সেই ইউএস এর কাছে দৌড়ে গেছে যে তুমি আমাকে এবারে সাপোর্ট দাও। সব কান্ট্রির, মনে রাখবেন একটা কথা আমি বলতে চাই দর্শকদের জন্য, সব কান্ট্রির একটা সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা জিনিস আছে ওয়ারফেয়ারে। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা যখন নড়ে যায় কোনো কান্ট্রির, সে কিন্তু সক্ষম থাকে না লড়াইটা লড়ার। বোঝা যাচ্ছে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি খুব স্ট্রং, সে এখনো লড়ে যাচ্ছে। ইসরায়েলের কিছুটা হলেও মোসাদের হেডকোয়ার্টারে যখন স্ট্রাইক হয়েছিল, তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি কিছুটা নড়ে গেছিল, কারণ তাদের বড় কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার কিন্তু মোসাদের থ্রু দিয়ে ছিল। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা দেখবেন কোন ট্রাক যে আপনার গাড়ির আগে আগে যাচ্ছে, একটু এরকম টাল বাটাল করে, লোডের জন্য এটা হয়। এবং সেন্টার অফ গ্র্যাভিটি যদি ফিজিক্সে যেমন কিছুটা যদি কারোর শিফট হয়ে যায়, ট্রাকটা কিন্তু উল্টে যায়। এটাই সেন্টার অফ গ্র্যাভিটি অফ ওয়ারফেয়ার, সব আর কান্ট্রির একটা সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, আমেরিকা ইরানে হামলা চালালো, তার জবাবে ইরান কাতারে যে আমেরিকার বেসটা আছে সেখানে হামলা চালালো, এবং তারপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মুখে যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে। তাহলে কি আমেরিকা এবার চাইছে যে যুদ্ধবিরতি হোক? নিশ্চয়ই চাইছে, কারণ আমেরিকা একটা এমন দেশ, কখনো লস করতে চায় না। যেখানেই সে মার খাওয়ার একটা ভয় থাকে। কদিন আগেই দেখবেন যখন রেড সিতে ওদের আইজেন হাওয়ার বা ইউএসএস আইজেন হাওয়ার ওখানে ছিল, তখন হিউতি যে ইয়েমেনের যে টেররিস্ট গ্রুপ, তারা যখন মিলিশিয়া, তারা যখন বলেছিল আমি তোমাকে অ্যাটাক করব, বা ওর জাহাজের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছিল, ও তখন ওখান থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমেরিকা কিছুতেই কোনো সময় কোনো কনফ্রন্টেশনে নিজের উপরে যখন আসে, তখন কিন্তু সে তার ট্রাম্প কার্ড অন্যভাবে দেখাতে শুরু করে। তখন সে ডাইরেক্টলি বলতে শুরু করে এরা সিজফায়ার করবে, তারা আদৌ সিজফায়ার করছে কিনা ইজ নট নোন, কিন্তু আমেরিকা বলছে তোমরা সিজফায়ার করবে 24 ঘন্টার মধ্যে, আই এম ভেরি শিওর। এই জন্যই বলছে যে কারণ কোনো ক্ষয়ক্ষতি সে চায় না মিডল ইস্টে। মিডল ইস্টে সে খুব ভালোভাবে তার প্রসার বিস্তারিত করে সে আছে, সেখান থেকে যদি তাকে এভাকুয়েট করতে হয় বা সেখান থেকে যদি তাকে পিছিয়ে যেতে হয় জাস্ট বিকজ অফ মিসাইল ফায়ারিং আর লস অফ আমেরিকান লাইফস, কারণ লস অফ আমেরিকান লাইফস হচ্ছে একটা বড় কোয়েশ্চেন মার্ক ইউএসএ তে। তারা কিছুতেই বডি ব্যাগস অ্যাকসেপ্ট করে না, সেটা আমেরিকা খুব ভালো করে জানে, এবং সেই জন্য সে চাইবে না, কারণ ট্রাম্প হচ্ছেন একজন বিজনেসম্যান।
ও বিজনেস করতে খুব ভালো জানে, পয়সাটা খুব ভালো চেনেন উনি, সেইভাবে উনি এগোচ্ছেন, ওয়ার্ল্ডের একটা মানে স্ট্রংগেস্ট লিডার। কিন্তু এইভাবে পিকল মাইন্ড নিয়ে যদি উনি কাজগুলো করেন, তখন কিন্তু আমেরিকার একটা বিপত্তি আছে। ইতিমধ্যে জানা গেছে যে ইরানের বিদেশ মন্ত্রী পুতিনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং মনে করা হচ্ছে পুতিন সরাসরি না হলেও ইরানকে সম্পূর্ণভাবে মদত করছে এবং ইরানের পরমাণু কর্মসূচিতে নৈতিক সমর্থনও জানিয়েছে রাশিয়া। তাহলে কি ইরানের বড় ভরসা রাশিয়া? ইয়েস, রাশিয়া অ্যান্ড চায়না। একটা জিনিস বুঝতে হবে, কালকে যদি রাশিয়া দুটো স্কোয়াড্রন মানে 36টা প্লেন ওর ইরাকে নামিয়ে দেয়, আমেরিকা কিন্তু চুপ হতে বাধ্য হবে। সে তার জাস্ট একটা সাপোর্ট ইরানকে দেখিয়ে দিল যে আমি এখানে আছি। আর ও যদি ইরানেও যদি ল্যান্ড করায় 36টা প্লেন, কোনো কান্ট্রি কিন্তু ইরানের উপরে আর মানে মিসাইল বাস্ট করতে পারবে না। উইথ দ্য ফিয়ার, সেটা যদি রাশিয়ার সঙ্গে হয়ে যায়, তখন রাশিয়া এই যুদ্ধের মধ্যে ঢুকে যাবে, সেটা কেউ চাইবে না। এই যে 12 দিনের যে যুদ্ধ পরিস্থিতি হলো, তাতে কি আপনার মনে হচ্ছে যে ইসলামিক কান্ট্রি যেগুলো আছে মিডল ইস্টের, তারা সরাসরি ইরানের পাশে এসে দাঁড়াবে? তারা তো একরকম ভাবে ইনডাইরেক্টলি কিন্তু দাঁড়িয়ে আছে, একরকম ভাবে দাঁড়িয়ে আছে। ইউএসএ একটা খুব স্ট্রং কান্ট্রি বলে তাকে কিছু বলছে না, কিন্তু ভিতর থেকে একটা ইনার্ট সাপোর্ট যেন ইরানের জন্য আছে বলে মনে হচ্ছে সব কান্ট্রি থেকে। তারা এখন আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে, যেমন হামাস, হেজবুল্লাহ, ইউথি, এরা কিন্তু সব আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। তো এরা যখন দাঁড়াবে, তো কালকে ইরাক যে দাঁড়াবে না তার কোনো গ্যারান্টি নেই। পাকিস্তানও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছিল এইটাতে, ইউএসএ কে লাঞ্চ খেয়ে এলো, অনেক কিছু করলো, বললো আমি তোমাকে সাপোর্ট দেবো, নানা রকম জিনিস করলো। এখন সে বলছে যে ইরানের যদি কিছু হয় আমি ইসরায়েলকে নিউক্লিয়ার মেরে দেবো, এটাও কিন্তু খবরে আছে। পাকিস্তান এরকম এরকম কথা বলছে। তো পাকিস্তানের কোনো গ্যারান্টি নেই যে সে কি করবে, কিন্তু ইরানের সাথে তার একটা বড় বর্ডার আছে, সেটা ভুলে গেলে চলবে না। খুব বড় একটা বর্ডার আছে, যেটা ইরান উইল এনশিওর পাকিস্তান সাফার্স ভেরি ব্যাডলি ইফ they get into war with them. এই মুহূর্তে আমেরিকা যেভাবে সিজফায়ারের কথা বলছে, আমরা কেউই চাইবো না যে যুদ্ধ ব্যাপক হোক, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। যুদ্ধ বিরতি সম্পর্কে আপনি কতটা আশাবাদী? যুদ্ধবিরতি যদি না করে, দেখুন মেন সাফারার হবে কমন সিভিল পার্সন, যারা ইরানে থাকছে, যারা ইসরায়েলে থাকছে, যারা মিডল ইস্টে আছে, কমন ম্যান, তারা কিন্তু সাফারার হবে। সাফারার হবে ইউরোপিয়ান ইউনিয়ন, সাফার হবে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার প্রচুর ট্রেড এই কান্ট্রিগুলোর সঙ্গে চলে, প্রচুর ট্রেড আছে। প্রায় 9 মিলিয়ন পিপল আর ইন মিডল ইস্ট, যারা চাকরি করছে, চাকরি করে তার দেশে তার বাড়ি চালাচ্ছে। তো এই জিনিসগুলো, তার উপরে অয়েল তো আছেই। তো এই ট্রেড, অয়েল আর মিলিটারি কোঅপারেশন খুব শক্তভাবে আমাদের ইরান আর ইসরায়েল দুজনের সাথেই আছে, মিলিটারি কোঅপারেশন। তো এই জায়গাগুলো কিন্তু এফেক্ট করে যাবে। ইন্ডিয়া উইল বি ভেরি ব্যাডলি এফেক্টেড যদি এই যুদ্ধটা আরো প্রলংড হয়ে যায়। অলরেডি দেখছেন মিডল ইস্টের অর্ধেক এয়ার স্পেস বন্ধ, আমাদের এয়ারক্রাফট গুলো যেতে পারছে না, না ওখান থেকে আমরা কাউকে এভাকুয়েট করে আনতে পারছি। তো এই পরিস্থিতিতে আমাদের লস অফ লাইফ হলে কিন্তু ইটস এ লস টু ইন্ডিয়া। কর্নেল সরকার, আজকে আমরা এই যুদ্ধবিরতির আশা রেখেই আজকে অনুষ্ঠান শেষ করছি। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।